এই ভিডিওতে দেখাবো দক্ষিণ 24 পরগনা জেলার এক ইতিহাসপূর্ণ অজানা ইতিহাস, সেই দক্ষিণের ত্রিপুরা সুন্দরী। সেই ত্রিপুরা সুন্দরী মায়ের সেই রূপের কাহিনী এবং সেই মন্দিরে প্রতি বৎসর পুজোকে উপলক্ষ করে, অর্থাৎ ত্রিপুরা সুন্দরীর পুজোকে উপলক্ষ করে আপনারা দেখতে পাবেন পাঁঠা হুড়। আপনার এক অভিনব খেলা পাঁঠা হুড়, অর্থাৎ একটি পাঁঠাকে বলি দেওয়া হয় মায়ের সামনে। সেই বলি প্রদত্ত পাঁঠাকে নিয়ে তারপরে মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে আসা দল সেই পাঁঠাকে লুট করে, অর্থাৎ যারা ছিনিয়ে যেমন পাঁঠা নিতে পারে, এটাকে পাঁঠা হুড় নামে খ্যাত। তো এলাকার বহু ভক্ত এই পাঁঠা হুড় দেখতে আসে। তো সেই ত্রিপুরা সুন্দরীর ইতিহাস এবং পাঁঠা হুড়ের মেলা আপনারা দেখুন এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ত্রিপুরায়াং দক্ষ পাদ দেবী ত্রিপুর সুন্দরী ভৈরবস্তি পুরে স্বচ্ছ সর্বাভীষ্ট প্রদায়ক। মহারাজ প্রতর্দন বার্ধক্যে উপনীত হলে তাঁর পুত্র প্রমুত্র ত্রিবেগের রাজা হলেন। কিন্তু প্রমুত্র সমুদ্র বনে বা সুন্দরবন মৃগয়ায় বেরিয়ে মৃগ ভেবে এক মুনিকে বধ করে ফেললেন। মুনির অভিশাপে প্রমুত্র অকালে মৃত্যুমুখে পতিত হলেন। প্রমুত্রের মৃত্যুর পর তাঁর পুত্র কলিন্দ বিশাল ত্রিবেগ রাজ্যের অধিপতি হলেন। একদিন কলিন্দ স্বপ্ন দেখলেন, ত্রিবেগ রাজ্যের পবিত্র শিলাপীঠে এক দিব্য আলো ঝলসে উঠল। সেই আলো ঘনীভূত হয়ে এক জ্যোতির্ময়ী চতুর্ভুজা মূর্তিতে উদ্ভাসিত হয়ে উঠল। সেই দিব্য মূর্তি কলিন্দকে বললেন, তিনিই ত্রিপুরা সুন্দরী। মুনি না আসে কলিন্দের বংশে পুনর্বার প্রবেশ করেছে ব্রহ্মসাপ। এই ব্রহ্মসাপ থেকে মুক্তি পেতে এই পীঠে কলিন্দকে নির্মাণ করতে হবে একটি মন্দির, আর এই মন্দিরে দারুমূর্তিতে তার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করতে হবে। স্বপ্ন দেখে মহারাজ কলিন্দ যুগবৎ ভীত ও বিস্মিত হলেন। তিনি তার রাজকোষ নিঃশেষ করে শিলাপীঠে নির্মাণ করলেন সুউচ্চ মন্দির। মন্দিরে প্রতিষ্ঠা করলেন দারুময় ত্রিপুরা সুন্দরী। এটাই ত্রিপুরা সুন্দরীর প্রথম মূর্তি। এই ঘটনা ঘটেছিল ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সুন্দরীর মন্দির প্রতিষ্ঠার বহুকাল আগে। ত্রিপুরার রাজ রত্নাকরে লিখিত আছে, ত্রিবেগাৎ পূর্ব দেশে সমন্দিরম সুমনোহরং নির্মায় স্থাপয়মাস ত্রিপুরা সুন্দরী পরাং চতুর্ভুজাং দারু ময়িং যথার্থ বিধি পূর্বকং অদ্যাপি বর্ততে রাজন সামূর্তি সপ্রতিষ্ঠিতা। ত্রিপুরার রাজ রত্নাকর যথার্থই বলেছেন। সেই মূর্তি এখনো ছত্রভোগে সুপ্রতিষ্ঠিত। শুরু হলো দক্ষিণবঙ্গের জয়যাত্রা। কত রাজা এসে গেছে, কতবার দক্ষিণবঙ্গ ধ্বংস হয়েছে, কিন্তু রয়ে গেছে ত্রিপুরা সুন্দরীর প্রাচীন সংস্কৃতির জীবন্ত ফসিল হয়ে। মহারাজ কলিন্দ দেখলেন প্রাচীন ত্রিবেগ ধীরে ধীরে বাসের অযোগ্য ও দুর্গম হয়ে পড়েছে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে ছোট ছোট দ্বীপগুলি প্রায় জলের তলায় তলিয়ে যাচ্ছে। অজস্র নদীর বারবার দিক পরিবর্তনের ফলে স্থায়ী বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেই তুলনায় কিরাত রাজ্য অনেক বেশি বাসনযোগ্য এবং প্রকৃতির খেয়ালে বৈশ্যত্ব থেকে সুরক্ষিত। এই সন্ধিক্ষণে তিনি একদিন স্বপ্ন দেখলেন, তার আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী বলছেন, প্রচণ্ড জলোচ্ছ্বাসে ধ্বংস হতে চলেছে সমুদ্র দ্বীপ। তাকে অবিলম্বে এই দ্বীপ ত্যাগ করে কিরাত রাজ্যে চলে যেতে হবে। সেখানে রাজধানী স্থানান্তরিত করতে হবে এবং নতুন রাজ্যের পত্তন করতে হবে। দেবীর নির্দেশে কলিন্দ ত্রিবেগ রাজ্য ত্যাগ করে চলে গেলেন কিরাত রাজ্যে। সেখানে স্থাপন করলেন নতুন রাজধানী, নতুন রাজ্য।
সেই রাজ্যের নাম হলো ত্রিবেক। দ্রোজ্য বংশের বংশধরগণ সাগর সঙ্গম অঞ্চলের সংস্কৃতি নিয়ে গেলেন ত্রিপুরা রাজ্যে। এখানকার পূজারীয় দল এবং বেশ কিছু জনসাধারণকে সেখানে বসতি স্থাপন করলেন। কালক্রমে সেখানেও স্থাপিত হলো ত্রিপুরা সুন্দরীর মূর্তি। কলিন্দের পর কিরাত দেশ তথা নবীন ত্রিবেকের রাজা হলেন যথাক্রমে মৃত্তারি, বাড়িভজ্র, কারমুক, কলিঙ্গ, ভাষণ, ভানুচিত্ত, চিত্তসেন, চিত্তরথ, চিত্তায়ুধ এবং দৈত্য। দৈত্যের পর তার পুত্র ত্রিপুর এই কিরাত দেশের রাজা হলেন। তার নাম অনুসারে কিরাত দেশের নাম হলো ত্রিপুরা। কেউ কেউ বলেন ত্রিপুর বা উপজাতি থেকে ত্রিপুরা রাজ্যের এবং ত্রিপুরা সুন্দরীর নাম নিষ্পন্ন হয়েছে। যাই হোক, ত্রিপুর রাজা হয়ে উঠলেন, অর্থাৎ ত্রিপুর যে রাজা তিনি রাজা হয়ে উঠলেন এবং তাঁরই নাম অনুসারে এই রাজ্যের নাম হলো ত্রিপুরা। তো সেই ত্রিপুরের নাম থেকে ত্রিপুরা রাজ্যের যে আমরা দেখতে পাই ত্রিপুরা সুন্দরী, যাকে চট্টেশ্বরী বলা হয়, তার বহু কাল আগে আমরা যেই মন্দিরের এই যে ছত্রভোগের ত্রিপুরা সুন্দরী দেখছি, এটি আরও প্রাচীন, অর্থাৎ আগে নাম ছিল ত্রিবেক, তারপরে কিন্তু কিরাত রাজ্য হয়ে ত্রিপুরার নামকরণ হয়েছে নতুন করে। যাই হোক, সেখানে আমরা দেখছি, অর্থাৎ যে পুরাণ এবং তন্ত্রগ্রন্থে ত্রিপুরা সুন্দরী উল্লেখ রয়েছে তা লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে আমরা দেখছি ত্রিপুরার পীঠস্থান পরিপ্রেক্ষিতে সাগর সঙ্গমের পীঠস্থান কম উল্লেখযোগ্য নয়, বরং কিছু কিছু উদাহরণ সাপেক্ষ সাগর সঙ্গমের পীঠস্থান প্রাচীনতর। অর্থাৎ এই যে আমরা ত্রিপুরা দেবীর, অর্থাৎ যে ত্রিপুর বংশাবলী গ্রন্থ থেকে জানা যায় চন্দ্রবংশের 151তম পুরুষ ধন্যমাণিক্য 1502 খ্রিস্টাব্দে তার মন্দিরের কাজ প্রায় শেষ করেছিল, অর্থাৎ ত্রিপুরার যে রাজ্যের। কিন্তু আমরা যে ছত্রভোগের ত্রিপুরা সুন্দরী দেখতে পাই, সেই ত্রিপুরা রাজ পরিবারের বেদস্বরূপ ত্রিপুরার রাজমালা থেকে আমরা জেনেছি চন্দ্রবংশের 34তম পুরুষ এবং দুর্যোর 24তম বংশধর মহারাজ কলিন্দ ছত্রভোগের ত্রিপুরা সুন্দরীর মন্দির এবং দেবীর কাষ্ঠমূর্তি স্থাপন করেছিলেন। এবং অপরদিকে ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরা সুন্দরীর মন্দির প্রতিষ্ঠিত হয়, সেটি চন্দ্রবংশের 151তম পুরুষ কর্তৃক, যার নাম অনুসারে ত্রিপুরা নাম হয়, সেই ত্রিপুর তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই ত্রিপুরা সুন্দরীর বহুকাল আগে কিন্তু ছত্রভোগের এই ত্রিপুরা সুন্দরী মন্দিরটি প্রতিষ্ঠা হয়, যেটি আপনারা এই ভিডিওর মধ্যে স্বল্প বিস্তর আপনারা দেখলেন তার ইতিহাস। এবং এই মন্দিরের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তগণ তাদের মনস্কামনা পূর্ণের জন্য মায়ের কাছে পূজা দেয় এবং পাঁঠা বলি দেয়। এবং একটি বছরের একটি সময়ে পাঁঠা বলি হয়, কিছু পাঁঠা, সেই পাঁঠাকে বলি দেওয়ার পরে বিভিন্ন গ্রাম থেকে আসা দল পাঁঠাকে বলির পরে ছেড়ে দেওয়া হয়। যে দল পাঁঠার যতটুকু মাংস তারা ছিনিয়ে নিতে পারে, এইরকম একটা অভিনব প্রয়াস এখানে ঘটে থাকে এবং এটাকে পাঁঠাহুর নামে খ্যাত। এই মন্দিরের ইতিহাস আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার এক প্রত্যন্ত এলাকায় এক গহীন মায়ের মন্দির। সেই মন্দিরের এলাকার একজন এই যে কমিটি আছে, সেই কমিটির অন্যতম সদস্যের কাছ থেকে জেনে নেব এই মন্দিরটার ইতিহাস। একটু বলুন আপনি প্লিজ। এই মন্দির বহু পুরানো। আগে ছোট 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 কুঁড়ে ঘর ছিল, তারপরে কেউ দেখাশোনা কেউ করতো না। এখন নতুন একটা কমিটি হয়েছে, আজ 10-12 বছর কমিটি হয়ে আস্তে আস্তে এই মায়ের মন্দির সেজে উঠছে। এখন লোক সমাগম প্রচুর, আগে লোক সমাগম খুব একটা হতো না। এখানে জ্যৈষ্ঠ কিংবা আষাঢ় মাসের প্রথম কিংবা জ্যৈষ্ঠ মাসের শেষে যে পূর্ণিমাটা পড়ে, সেই পূর্ণিমাতে এখানে মায়ের বিরাট ভোগ হয়।
আর পাঁঠা হুড় হয়। মানে এই মেলাটাকে মূলত পাঁটাহুড় নামে খ্যাত এলাকায়। হ্যাঁ, তো এই পাঁটাহুড় হয়। পাঁটাহুড় কতদিন ধরে চলে আসছে? বহুত দিন ধরে এ আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে হয়ে আসছে। আজকের সেই পাঁঠাহুড়ের মেলা গতকাল গতকাল 18 জ্যৈষ্ঠ শুক্রবার দিন মায়ের মহাভোগ হয়ে গেছে। 50-60 কড়াই খিচুড়ি বিতরণ করা হয়েছে। আচ্ছা। আর বিতরণ করা হয়েছে এইখানে প্রচুর এই শরণার্থীরা এসে পুজো টুজো দিয়ে যান, আর মায়ের কাছে যে যা মানত করে সে তাই পায়। আচ্ছা, এই যে পাঁটাহুড় যে অনুষ্ঠানটা কারা অংশগ্রহণ করে এই পাঁটাহুড় অনুষ্ঠানে? পাঁঠাহুড়টা অংশগ্রহণ করে আশপাশের যত গ্রামবাসী আছে, আচ্ছা। তারাই পাঁঠাহুড়ে অংশগ্রহণ করে। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন গ্রাম থেকে আসা এক একটা হ্যাঁ। দলগত তারা দলগত হচ্ছে এই হয়ে, হ্যাঁ। পাঁটাহুড়ে অংশগ্রহণ করে। তো আমি হ্যাঁ। এইরকম পাঁটাহুড় দেখে নেব। এবার আপনি যদি এই মায়ের ইতিহাসটা একটু বলেন, যে মায়ের এই যে আমরা শুনেছি এখানে মায়ের যে শাক তোলার গল্পটি বা এই যে আঁচল যে মুখে ছিল সেই গল্পটা একটু যদি বলেন খুব ভালো হয়। মায়ের আঁচল একটু অফ করুন, দাঁড়ান, মনে করে আমি। এবার আমরা এই যে অন্যতম যে সমিতির একজন সদস্যের কাছ থেকে জেনে নেব এই মন্দিরের মায়ের ইতিহাসটা একটু। এই মন্দিরের এখানে এক ব্রাহ্মণ আগে বহু আগে পূজা আস্তি করতেন। তার একটা মেয়ে ছিলেন হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী, আচ্ছা। এই হেমাঙ্গিনী মায়ের দেখাশোনা করত, কিন্তু তার মনের মধ্যে এমন একটা হিংসা ছিল, মাকে পুজো দিত না। তাই সেই হেমাঙ্গিনী ওই পুজো দেওয়ার সময় বলেছিলেন যে তোর প্রসাদ দেবো, তুই এই প্রসাদ খাবি, তুই আমার খেতে পারিস না। এই কথা যেই বলেছে হেমাঙ্গিনী রে, মা গিলে খেয়ে নিয়েছিল। যখন যে শেষ মুহূর্তে যখন তার বাবা খুঁজে আসে যে আমার মেয়ে কোথায় গেল, সন্ধ্যা আরতি করে পুজো দিয়ে চলে আসবে, সেই মেয়ের দেখা নেই। এসে দেখে এই মন্দিরের ভিতরে দিব্য জ্যোতি আলো জ্যোতি আছে, আর হেমাঙ্গিনীর কাপড়ের আঁচল মায়ের মুখের মধ্যে। তখন বুঝতে পারে হেমাঙ্গিনীরে মাকে, তখন সেই ঠাকুর মশাই আত্মহারা হয়ে পড়ে যায়। আচ্ছা, তারপর এই যে শাক তোলার যে ইতিহাসটা একটু বলবেন? শাক তুলতে, হ্যাঁ, এই মা কলমি শাক খেতে খুব ভালোবাসেন। এনার যত পুজো প্রতিদিন মায়ের অন্নভোগ হয়, প্রতিদিন মায়ের অন্নভোগ হয়। সেই অন্নভোগ অনেক লোকে নিয়ে যায়, কারোর মুখে ভাত দিতে দেওয়া হয় না, যেসব বাচ্চাদের তাদের জন্য নিয়ে যায়, এখানেও পরিবেশন করা হয়। মা কলমি শাক খেতে, মায়ের কলমি শাক মাস্ট। আচ্ছা। কলমি শাক মানে একবার দেয়নি, তার জন্য আমাদের এই সামনের এই যে লোহা কাটার জঙ্গল, আচ্ছা, এই জঙ্গলে লোহা কাটার জঙ্গল। হ্যাঁ, আচ্ছা। ওই লোহা কাটার জঙ্গল, ওইখানে ওটা মুসলিম, আচ্ছা। মুসলিমদের জঙ্গল। আচ্ছা। ওই জঙ্গলে গিয়ে শাক কাটতে গিয়ে ওরা তাড়া করেছিল, মায়ের হাতের জাতি ওইখানে ফেলে দিয়ে চলে এসেছিল। মায়ের জাতি। তারপরের দিন ওই তাকে মায়ের হাতের জাতি নেই, যে খুঁজাখুঁজি করতে ওরাই মুসলমানেরা সেই জাতি ফেরত দেন। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার তরফ থেকে আমরা জানতে পারলাম, এবং দর্শক বন্ধুদেরকে বলছি যদি আপনারা এখানে আসতে চান, আমি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা এখানে চলে আসবেন, দেখবেন এক আশ্চর্যজনক এবং অলৌকিক ইতিহাস ত্রিপুরা সুন্দরী। ধন্যবাদ আপনাকে অসংখ্য।
মায়ের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করিয়া তুলুন। যে সমস্ত গাড়ি বটবৃক্ষের নিচে রয়েছেন সেগুলি ওখানে গাড়ি পার্কিং করা হয়েছে। মন্দিরের পার্কিং এর মধ্যে আপনারা গাড়িগুলি রাখুন। রাস্তার উপরে যে সমস্ত গাড়ি রয়েছেন সেই সমস্ত গাড়ি বাগানের মধ্যে রেখে দিয়ে আসুন। যে সমস্ত গাড়ি রাস্তার মধ্যে রয়েছেন সেই সমস্ত গাড়িগুলি বাগানে গাড়ি পার্কিংয়ে রেখে আসুন। আজ মা ত্রিপুরা উন্নয়ন কমিটির প্রত্যেক সদস্যকে অনুরোধ করছি, আর কয়েক মিনিটের মধ্যে তোমরা ভাই মন্দির প্রাঙ্গণে চলে এসো। আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে পাটাহুর কর্মসূচি চলবে। তোমাদেরকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি পারো মন্দির প্রাঙ্গণে চলে এসো। মা ত্রিপুরা উন্নয়ন কমিটির প্রত্যেক সদস্যকে উন্নয়ন কমিটির তরফ থেকে প্রাঙ্গণে চলে এসো। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘুর যাত্রা শুরু হবে। তোমরা না আসা পর্যন্ত আমাদের এই মেলা শুরু করা সম্ভব হচ্ছে না। যে সমস্ত ভাইরা মন্দির প্রাঙ্গণে নানা ধরনের দোকান দিয়েছো তোমাদেরকে শান্তি কামনা করি। সঞ্জীব হালদার ভক্ত এবং সকল ভক্ত এবং ভক্তিমতী চন্দ্রপুর নিবাসী উত্তম হালদার মায়ের মন্দির কল্পে সকল ভক্তের দান করা ভালো সংসারের মঙ্গল কামনার্থে। সকল ভক্তের দান করা ভালো সংসারের মঙ্গল কামনার্থে। ছত্রপুর নিবাসী অন্বেষ হালদার পীতম্বর হালদার বাড়ির ছাত্রভোগ মায়ের মন্দির উন্নয়ন কল্পে ১৫ কোটি টাকা দান করে দিয়েছেন। মায়ের নিকট মঙ্গল কামনা করি, মায়ের নিকট শান্তি কামনা করি। দান করলে আপনাদের মঙ্গল হবে। তাই আসুন মায়ের মন্দির উন্নয়ন কল্পে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকল গ্রামবাসীবৃন্দ ও সকল ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা ঘরে ঘরে যোগদান করিয়া মায়ের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করিয়া তুলুন। চন্দ্রপুর নিবাসী টাকা দান করে দিয়েছেন। মায়ের মঙ্গল কামনা করে
মন্ডল, বাড়ি তালতলা। লোক অপেক্ষা করছে কমিটি কাউন্টারে। পশ্চিমপাড়া নিবাসী তপন ধন হালদার মায়ের মন্দির উন্নয়নকল্পে 20 টাকা দান করে দিয়েছেন। মায়ের নিকট মঙ্গল কামনা করি, মায়ের নিকট শান্তি কামনা করি, মঙ্গল কামনা করি, মায়ের নিকট শান্তি কামনা করি। আদ্যাশক্তি মহামায়া মা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির সংস্কারে এবং মন্দিরের